কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কাঁদছে কেউ। জয়ন্ত এক ধাক্কায় তাকে ফেলে দিয়ে রিভলভার বার করে কঠিন কণ্ঠে বলল, আমার পরিচয় তুমি জানো না? ইয়ার কি হচ্ছে? চুপ করে থাকো। মানিক, গাড়ি পরে স্টেশনে থামলেই তুমি নেমে গিয়ে পুলিশ ডেকে আনবে। গুলচন্দানীকে খুন করেছে এই ইন্দু। তাই দেখে গুপ্তচর হুঙ্কার দিয়ে উঠল, খোলো তলোয়ার। দাশুটা এমনই বোকা, সে অমনি না, দেখছিস না বকলেসটা আটকে গেছে। বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি সহসা তলোয়ার খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। রামাই এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চোখের পলকে ওর মুখ মাথা ছিন্ন ভিন্ন তরমুজের মতো ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে। অথচ ওর কবন্ধ দেহটা তখনও সোজা হয়ে দাঁড়িয়ে। মুখ দিয়ে বাতাস টানবার শব্দ করে ললিত বলল, আয় দেখি। না, ছায়া মূর্তির পেছনে নয়। ঘরে ঢুকে হ্যারিকেনের আলোটা কল ঘুরিয়ে উজ্জ্বল করে দিল ললিত। টেবিলের ওপর দলিলের খসড়াটা নেই। আর সেই মুহূর্তে ওপিঠে যেন হাজারটা দানব একসঙ্গে চিৎকার করে উঠল দারুণ আক্রোশে। ছুটে দরবার পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলা, কিন্তু ঘর কোথায়? সিংহ দরজায় প্রচণ্ড আঘাত করছে মুহুর্মুহু, যেন 10টা হাতি ছুটে এসে কুমড়ি খেয়ে পড়ছে ওর ওপর। এই আক্রমণ সহ্য করে শতাব্দীর পুরাতন কাঠের দরজা কতক্ষণ খাড়া থাকবে জানি না। ও, এই ব্যাপার। এই বুঝি খরমপায় বড় কর্তার পায়চারি করার রহস্য। এই বাড়িতে এমনি ভাঙাচোরা জানলা দরজার পাল্লা অজস্র। হাওয়ার ধাক্কায় তারাই শব্দ করে নিশ্চয়ই। নিস্তব্ধ রাতে সে শব্দ শোনা যায় স্পষ্ট। লোকে ভাবে খরমপায় বড় কর্তার ভূত ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতরে। গানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলাম গুড়ুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। হ্যালো, কে বলছেন? চৌধুরী বাড়ি থেকে আমি মহিম চৌধুরী বলছি। আমি কি সৃজন বাবুর সঙ্গে কথা বলতে পারি? আমি সৃজন বসু, বলুন। এত রাত্রিরে ফোন করার জন্য ক্ষমা করবেন মিস্টার বসু। আমার বাড়ি থেকে একটা গোলাপি মুক্তোর মালা চুরি হয়ে গেছে। দাম অন্তত 10 লাখ টাকা। তাই সকাল পর্যন্ত অপেক্ষা না করে রাতেই ফোন করলাম। ঠিক আছে, আপনার বাড়ির ঠিকানাটা দিন, কাল সকালে দেখা করব। বেকার স্ট্রিট থেকে বেরোলাম 6:15 ব্রাউনি লজের সামনে যখন পৌঁছালাম তখন ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা যত ফাঁকা ভেবেছিলাম দেখলাম তা নয়। বেশ কিছু লোক এদিকে সেদিকে আড্ডা মারছে, নয় ঘোরাফেরা করছে। হোমস বলল, আপনার সাহসকে সত্যি কুর্নিশ জানাই মশাই। এমন কুমিরের হাত থেকে বোধহয় আপনি প্রথম বেঁচে ফিরলেন। ওই অবস্থায় গুলি চালানো, তাও আবার চোখে। এত বড় মুখ, আকারে ছোট, ধারালো দাঁত আর শক্তিশালী লেজের ছাপটা খেয়েও আপনি যে দাঁড়িয়ে আছেন, তাতেই শান্তি। নিন, আপনার বাম হাতটা আজকে একটু বিশ্রামে রাখুন। বন্দুক ধরার দরকার নেই। বহু চিড়িয়া পুষেছি, মানুষ পুষিনি কখনো। বড্ড শখ ছিল, তা ভগবান আজ মিলিয়ে দিলেন।
খুলে দে, খুলে দে শয়তান জানোয়ার, খুলে দে শয়তানের বাচ্চা, খোল শয়তান, দরজা খোল, দরজা খোল। সেই শূন্যতার মধ্যে কেবল একটু বাদে বাদে উঠছে নামছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে চকচকে ঘাম। দেখো দেখো, এই দেখো কি দশা। পর মুহূর্তেই যে ব্যাপারটা ঘটে গেল তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। মুহূর্তে সরে গেল মুখের চাদর এবং সাদা খড়ির মতো একখানা মুখ ঝলসে উঠল আমার চোখের সামনে। এক বালতি বরফ গলা জল যেন কেউ ঢেলে দিল মাথার মধ্যে। আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘটপূর্ণ জল তুমি দেবীর গায়ে ছিটিয়ে দিও। তাঁর চক্ষু অশ্রুপূর্ণ হলো। আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই, নইলে। সেই জলা থেকে কুণ্ডলি পাকিয়ে উঠছে কুয়াশার মতো ঘন ধোঁয়া। সেদিকে তাকিয়ে মানুষের মতো দেখতে তিনটি অদ্ভুত প্রাণীর দেখা পেয়ে ঘোড়া থেকে নেমে পড়লেন তারা। তার পরিকল্পনা সম্পর্কে সচেতন করতে ঘন্টা বাজিয়ে ডেকে পাঠালেন তার স্বামীকে। ঘন্টার আওয়াজ কানে যেতেই ম্যাকবেথ নিজ মনে মনে বললেন, ইট ইজ দ্য টাইম ডানকান, ইটস দ্য বেল অফ হেল। কুচকুচে কালো রং, খালি গা, হাতে একটা পাঁচন বাড়ি। সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিকে কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছে দেখলাম। দৃশ্যটা অতি সাধারণ। ঢুকে দেখি এক সুরে সানাচ্ছে না, একের পর দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে সেপ্টোপাস বাদশাকে মরণ পাশে আবদ্ধ করছে। কান্তিবাবু চিৎকার করে বলে উঠলেন, মুখ পোড়া হারামজাদি মেয়ে, সারাদিন তুই করিস কি? ইয়ে তো লোকে মরে, তুই মরিস নে। আমি না কোনো কথা বলল না। মাটির শূন্য কলসিটি তুলে নিয়ে সেই রৌদ্রের মাঝেই চোখ মুছতে মুছতে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। নরম তুলতুলা মাংস, কতদিন পর তুলতুলা মাংস খাবো, কতদিন পর মন ময়রা খাবো। ভয় পাচ্ছেন কেন? ও শঙ্কর বাবু, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। শঙ্কর বাবু, শঙ্কর বাবু। মা কালীর নামে বলছি, আমার বাড়ির সব বিপদ দূর হয়ে যাক। যদি সধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি, যদি সৎ কায়স্থের সন্তান হই, যদি জীবনে কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, তার সবটুকুর জোরে আদেশ করছি, যে অপদেবতারা আমার বাড়িতে ভর করেছে তারা এই মুহূর্তে দূর হয়ে যাক। আমার হাতে পবিত্র নির্মাল্যর এই কৌটো রয়েছে, দেখি তাদের কত শক্তি, সাধ্য আছে আমার ক্ষতি করো। বটে, নাম বলেছে? হ্যাঁ, হিমাংশু। ছবিটা নিল কেন? ওর বাবার স্মৃতিসভা আছে, ভালো ফটোগ্রাফ পায়নি, তাইও পোর্ট্রেটটা রাখবে। না, তুই খুব ভুল করেছিস। কিসে? ছবিটা দিয়ে। কেন? কেন? ওই বলেছিল মানধাত্তার আমল। হ্যাঁ নয়, হ্যাঁ। বন্দুক খুলে সেই আশ্চর্য ব্লু কার্বাঙ্কাল তুলে দেখালো হোমস।
যেন লক্ষ লক্ষ রোশনাই ঠিকরে গেল পাথর থেকে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল রাইডার। শান্ত কণ্ঠে হোমস বলল, জেমস রাইডার, খেল খতম। আহা, পড়ে যাবেন যে। ওয়াটসন, তুমি বরং ওকে একটু ব্র্যান্ডি গিলিয়ে দাও। এই ধাত নিয়ে এসব পথে আসা কেন বাপু? ব্র্যান্ডিতে কাজ হলো। ভয়ার্ত চোখে হোমসের দিকে চেয়ে রইল রাইডার। গম্ভীর গলায় হোমস বলল, 27শে মার্চ তারিখে পুতুলকে যেখানে সৎকার করা হয়েছিল সেই জায়গাটাও উনি দেখে নিলেন। তারপর সেখান থেকে অল্প একটু ছাই তুলে নিয়ে কাগজে মোড়ক করে পকেটে রেখে দিলেন। সমস্ত ব্যাপারটা শেষ হতে বড্ড দেরি হচ্ছে দেখে মজুমদারদের ভাঙা ভিতের থেকে একখানা থান ইট এনে তাই দিয়ে লোকটার মাথা থেঁতলে দেয় সে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা? অন্য লোকই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। তারপর খুলে গেল দরজা। অস্থি চর্মসার এক বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। এই কি ওর জ্যাঠামণি? এখন নিশ্চয়ই বয়স 70-এর কোঠায়। কে? আমি কুশল, দিল্লি থেকে আসছি। আয় বাপ আয়। পুপুল ঘুমিয়ে পড়েছিল। অনেক রাতে কিসের একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। কান খাড়া রেখে পুপুল বুঝতে পারল শব্দটা একটা বাদ্যযন্ত্রের। তার সুরেলা আওয়াজ দোতলা থেকে একতলায় ভেসে আসছে। পরক্ষণে ঝুমঝুম করে মেঝেতে পা ঠোকার শব্দ শোনা গেল। কেউ তবলায় চাঁটি মারছে। আশ্চর্য, দোতলার নাচঘরে আজ রাতে কোনো আসর বসবে নাকি? প্রহরীদের মধ্যে যারা জেগেছিল তারা অবাক হয়ে রাক্ষসের দিকে চাইল। এই রাক্ষস গান গায়, আর এত সুন্দর গলায়। রাতের নিস্তব্ধতার মধ্যে সে গান ভেসে পৌঁছে গেল রাজবাড়ির দোতলার অন্তঃপুরে। লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো, হাসি, গান ফুরিয়ে গিয়েছে। যেন কাল সকালে আর সূর্য উঠবে না, এবং 5 মিনিটের মধ্যেই আমি মারা যাব। বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। বাইরে লোকের গোলমাল যেন এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতেই বুঝলাম সেটা বেশ গরম। তারপর আর কিছু জানি না। হ্যাঁ, এই তো বিভাস এসে দাঁড়িয়েছে আমার সামনে। গায়ে কালো সবুজ কোট, হাসছে আর বলছে, কি রে, ডাকলাম তোকে আর তুই এলি না? আয় আয়। কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলাম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় যেন উধাও হয়ে গেল।
ওরে বাবা রে! পাথরের গায়ে একটা বেশ বড় ফাটলে দেখি একটা সাদা গোল চকচকে ডিম, টেরোড্যাকটিলের ডিম, বুঝলেন? দেখে ভয়ের মধ্যেও লোভ সামলাতে পারলাম না। ওদিকে লড়াই বেঁধেছে, আর এদিকে আমি দিব্যি ডিমটা বগলস্ত করে নিয়ে আজ সকালে স্নান করে চুল আঁচড়াতে গিয়ে দেখি এক গাছা লম্বা কালো চুল আমার চিরুনিতে জড়ানো রয়েছে। এই চুল আমার চিরুনিতে কোথা থেকে আসলো? হ্যাঁ, কোথা থেকে আসলো? বুঝেছি বুঝেছি, তার চুল। সে নারী, হ্যাঁ, সে নারী। রতনবাবু উপুর হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন। সেটা একটা গোল টিনের কৌটো, তার ভিতরে এলাচ আর সুপুরি। রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের উপর থেকে নিচের লাইনে ফেলে দিলেন। ঠুম করে একটা মৃদু শব্দও পেলেন তিনি। কতদিন ওইখানে পড়ে থাকবে ওই সুপুরির কৌটো? এমন সময় আমার পিছনে সবারই চাপা খিক করে হেসে আমার কানের ওপর বলল, ঝগড়া পেতে গেছে, বরাবর হয়, বুঝলেন তো মশাই? সকামি আর টমটমের এই নিয়ম। এমন বিদঘুটে হাসি আমি কখনো শুনিনি। গান গাইছিল কে? আমি। এমন সময় টেলারও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললাম। টেলার তো শুনেই মহা খাপ্পা। ব্লাডি সোয়াইন! না সাহেব, মারবেন না। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। টেলার বলল,